জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার। দুর্নীতির অভিযোগে 18 বিচারক অবসরে। রক্তচক্ষুকে উপেক্ষা করে তারুণ্যের সাহসে জোরদার হয় জুলাই আন্দোলন। বাংলা ব্লকেটে পায় নতুন মাত্রা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির দ্বৈরথ চ্যালেঞ্জিং বলছেন বিশ্লেষকরা। বছর না ঘুরতেই ফের ডুবেছে ফেনী। পানির নিচে 4 উপজেলার শতাধিক গ্রাম। দেশে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট স্বীকার করল খোদ অধিদপ্তর। সেবা প্রত্যাশীদের ক্ষোভ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দুর্নীতির অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। ডিবি পুলিশ জানায়, দুদকে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ডক্টর বারাকাতকে। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল 20 ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত যোগ সাজশ করে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। এদিকে দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল সার্ভিসের 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ নিয়ে গেল রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের আমলে জামিন বাণিজ্য, তদবির ও মামলা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন তারা। গেল 3 জুলাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন ও বিচার বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয় হাইকোর্টে। এতে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। তা আমলে নিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয়। এর আগে গতকাল ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশের আহ্বান জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। পুলিশ আর দলীয় পেটোয়া বাহিনীর বাধায় আন্দোলনে দাঁড়ানোই যখন দায়, তখন সব ভয় ডর তুচ্ছ করে দুহাত প্রসারিত করে পর্বত প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এক টগবগে তরুণ। ছাত্র জনতার আন্দোলন দমনে যখন কঠোর অবস্থানের সরকার, ঠিক তখনই চট্টগ্রামে এই দৃশ্য যেন বিদ্যুৎ চমকের মতো শিহরণ খেলে যায় সারা দেশের আন্দোলনে। 24-এর 11 জুলাইয়ের সেই গল্প জানাচ্ছেন ইমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। উত্তাল রাজপথ, রক্তচক্ষুর সামনে অসীম সাহসে বুক চিতিয়ে দাঁড়ানো এক তরুণ। 11 জুলাই 2024 বিকেল। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির এই দ্রোহ জাগানিয়া মুহূর্তটি সেদিন হয়ে উঠেছিল আন্দোলনের প্রথম ট্রেডমার্ক ছবি। আন্দোলন সংগ্রামের সেই উত্তাল দিনগুলোতে চট্টগ্রামে সামনে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছেন তার অন্যতম খান তালাত মাহমুদ রাফি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে চট্টগ্রামের অন্যতম আন্দোলন স্পট এই 1600 রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা কথা বলবো রাফির সাথে।
রাফি, সেই আন্দোলনের দিনগুলোতে আমরা যেটি দেখেছি, যেই ভিডিওটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, পুলিশের বাধার মুখেও তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো, সেটা নিয়ে একটু আমরা জানতে চাই যে কোন প্রেক্ষাপটে সে অবস্থাটি তৈরি হয়েছিল। আমরা হালকা দৌড়ে দৌড়ে মিছিল নিয়ে 2 নম্বরের দিকে মুভ করছিলাম। দেখি যে সামনে থেকে পুলিশ, পিছন থেকেও পুলিশ, মানে সামনে থেকে পুলিশ আমাদেরকে অ্যাটাক করতেছে লাঠিচার্জ করার জন্য, অ্যান্ড পিছন থেকেও আমাদেরকে পুলিশ অ্যাটাক দিচ্ছে। আমরা মাঝখানে পড়ে যাই। এক পর্যায়ে দেখা যায় আমার পেছনে আর কেউ নাই। তখন আমার নিজের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো যে আসলে আমি দাঁড়াবো নাকি চলে যাবো। আর যদি আজকে চলে যাই তাহলে হয়তো বা আর কেউ ভয়ে চট্টগ্রামের রাজপথে নামবে না। তখন দুটা নাই পরে গিয়ে আমি ভাবলাম যে না, দাঁড়ালাম। যে আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে গুলি করবে, শুট করবে। আমি ইন্না লিল্লাহি পড়তেছিলাম। রাফির জীবন বাজি রাখা এই ঘটনা সেদিন রক্তে যেন আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীদের, সংগ্রামে এনে দেয় নতুন মাত্রা। আমার কাছে মনে হয় যে নট অনলি চট্টগ্রাম, পুরা বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানে একটা প্রথম টার্নিং পয়েন্ট ছিল 11 জুলাই। কারণ 11 জুলাই পূর্ববর্তী সময়গুলোতে যদি আপনি মানুষের উপস্থিতি দেখেন আর 11 জুলাই পরবর্তী সময়গুলোতে যদি মানুষের উপস্থিতি দেখেন, এটা বিশাল একটা পার্থক্য। আন্দোলন করতে গিয়ে পুরো জুলাইয়ে রাফিকে এভাবে গুলির মুখ থেকে ফিরতে হয়েছে কয়েকবার, কিন্তু ফিরতে পারেননি ওয়াসিম, শান্তরা। তার চোখের সামনেই ঝরেছে তাজা প্রাণ। যখন আমরা মুরাদপুরে জমায়েত হই তখন আবার এই 16 স্টেশন থেকে আমাদেরকে মুরাদপুরে অ্যাটাক করা হয় ছাত্রলীগের সন্ত্রাসী প্লাস পুলিশ এবং ছাত্রলীগের সমন্বয়ে সেই অ্যাটাকটা করা হয়। তখন আমার সামনে শহীদ ওয়াসিম আকরাম বুলেট বিদ্ধ হয়। যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান 1 বছর পরে এসে কতটা পূরণ হলো তা আমার কাছে মনে হয় যে 5 তারিখের পরে সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে যে আমরা এখন কথা বলতে পারছি। আবার যেন নতুন করে কেউ ফেসিবাদ কায়েম করতে না পারে, আবার যেন নতুন কোনো স্বৈরাচারের উত্থান না হয়। বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ না হলে আবারও গুলির সামনে দাঁড়াতে বিন্দুমাত্র দ্বিধাবোধ থাকবে না, স্পষ্ট উচ্চারণে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। 1 বছর আগে আজকের এই দিনে 11 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির কথা এখনো চোখে ভাসে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মৃত্যুর মিছিল থেকে ফেরা শিক্ষার্থীদের কাছে সেই স্মৃতি সাহসের এক প্রতিচ্ছবি। তাদের দাবি সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপের। 11 জুলাই 2024 দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি। সেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। লাঠিচার্জ আর টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের, আহত হয় অনেকে। যাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হানের চোখে লাগে রাবার বুলেট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রে আঘাতের ধরন হিসেবে বাদ দেওয়া হয় ডিউ টু রাবার বুলেট। আবার পুলিশের বেধড়ক পিটুনিতে হাত ভাঙলেও ইমরানের নাম ওঠেনি জুলাই যোদ্ধা আহতদের তালিকায়। ডাক্তার প্রথমে রিজনটা লিখেছিল যে পুলিশের হামলার পরে রিজনটা ছিল রাবার বুলেট। তার কিছুক্ষণ পরে ডাক্তার রাবার বুলেট, ডিউ টু রাবার বুলেট শব্দটা কেটে যায়। কেটে দিয়ে দেওয়ার জন্য ডাক্তার নিজেই ছিল আতঙ্কগ্রস্ত। আমরা যুদ্ধ করেছি, দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত করেছি, আমরা যুদ্ধে জয়লাভ করেছি, এটাই আমাদের বড় পাওয়া। স্বৈরাচার ফ্যাসিস্টের পতনের 1 বছর হতে চলল। ক্যাম্পাসের দেয়ালে লেখা রয়েছে সেদিনের স্লোগান, কিন্তু নতুন বাংলাদেশ বন্দোবস্তে এখনও অধরা 24-এর আকাঙ্ক্ষা। যাদের ইন্ধনে ছাত্রদের উপরে গুলি ছোড়া হয়েছিল তাদের কিন্তু এখনো বিচার হয়নি, এবং দেশের রাষ্ট্রীয় যে প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো দরকার ছিল এই পরিবর্তনগুলোও হয়নি। আমার বিশ্বাস 1 বছর হয়ে গেছে, প্রশাসন সংস্কার এবং বিচারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় দেখতে চাই, রাজপথ দেখতে চাই, বাংলাদেশ দেখতে চাই। আমরা আর কোনো শিক্ষার্থীর গায়ে একটা ফুলের আঁচড়ও পড়তে দেখতে চাই না। শিক্ষার্থীদের চোখে সেই জুলাই অভ্যুত্থান এখনও জীবন্ত, কিন্তু হয়নি প্রয়োজনীয় পরিবর্তন। নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দ্রুত চান শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম্য রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। তবে এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। দলটির দাবি, একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই পদ্ধতি
হতে পারে না। আর বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতির সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জ। একজন ব্যক্তিকে ভোট দেয় না, দলকে ভোট দেয়। দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী সে 300 সিট মধ্য থেকে দল যদি 25% ভোট পায় তাহলে 25টা সিট পাবে। হ্যাঁ, যদি 50% ভোট পায় তাহলে 150টা সিট পাবে। এই রাষ্ট্রবিজ্ঞানী বলছিলেন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসলে কি। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে, মানে দলেরও একটা মেন্টাল প্রিপারেশন লাগবে। পিআর নিয়ে আলোচনা রাজনৈতিক পট পরিবর্তনের আগে খুব একটা ছিল না, কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা অবসানের পর আলোচিত হচ্ছে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায়। জামায়াতের যুক্তি, পিআর পদ্ধতিতে জনমতের প্রতিফলন হয়, দৌরাত্ম্য কমে কালো টাকার। বেশিরভাগ জনগণ যাকে সরকার গঠনের দায়িত্ব দিল, সমর্থন দিল, তারা কিন্তু আসন কমে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারল। তাহলে স্থানীয়ভাবে যদি আসন ভিত্তিক প্রার্থী হয়, তারা জিতার জন্য মাসলম্যান ব্যবহার করে, মানি অ্যান্ড মাসল হয়ে যায় তার মেইন টোলস ইলেকশনে জিতার জন্য, সেই কাজটা রোধ হবে। তবে এই পদ্ধতির বিপক্ষে অবস্থান বিএনপির। যে যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার প্রতিনিধি কে হবে, বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে। এটা কোনো এটা হয় না। পিআর পদ্ধতি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে নিজস্ব অবস্থান। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। আমাদের এখানে এখনো পর্যন্ত দলের ম্যানিফেস্টো দেখে ভোট দেন এরকম ভোটারের সংখ্যা আসলে খুব কম। আঞ্চলিক দলগুলোর এক্ষেত্রে আসলে বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে বড় দলগুলোতে অস্বস্তি তৈরি হতে পারে, কমে যাবে সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা, সরকার গঠনে জোট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। ভোট কখনো নষ্ট হয় না, রিলিজিয়াস ডাইভার্সিটি থাকে, জেন্ডার, নারী প্রতিনিধিত্বের একটা বিষয় থাকে, আবার এথনিক গ্রুপ থাকে, এদের প্রতিনিধিত্বটা বাড়ে। পিআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মানে 2/3 মেজরিটি কেউ পায় না, বা সিম্পল মেজরিটিও পাওয়ার সম্ভাবনা কমে যায়। বর্তমানে বিশ্বের প্রায় 90টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতির যে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তা ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে। তিনি আরও বলেন যে ভোটের জন্য প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ, সে নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের গুলিতে ছাত্র জনতার সাথে প্রাণ হারান 6 গণমাধ্যম কর্মী। সেই জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার শীর্ষক আলোচনার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে, নয়তো ফের ফেসিবাদের জাতাকলে পড়বে দেশ। আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন থাকা দরকার, কথা বলা দরকার, কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে। গণতন্ত্রের যে বিউটি সেটা আরও সৌন্দর্য, আরও সুশোভিত, বিকশিত হবে। গণতন্ত্র মানে খালি মেজরিটি মাইনরিটি না, গণতন্ত্র মানে সঠিকতা বেঠিকতা, গণতন্ত্র মানে সত্য মিথ্যা, গণতন্ত্র মানে ভুল নির্ভুল এবং তার বিপরীতে সঠিক একটা পথ বার করা। সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে ভোটের জন্য প্রাণ দিয়েছে অসংখ্য মানুষ, সে নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এসব কথা বলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। জানান, জুলাই সনদের বিষয়ে নিজেদের সুপারিশ বুধবার রাতে কমিশনে জমা দিয়েছে বিএনপি। সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। সীমান্তে হত্যা, পুশিন এবং ন্যায্য পানির বিষয়ে ভারতের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে, তাই এই ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরা ও নড়াইলের পথসভায় নেতাকর্মীরা বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে। পরে যশোরে গিয়ে শেষ হয় পদযাত্রা। দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রা এখন দক্ষিণ পশ্চিমের জনপদে। মাগুরা থেকে শুরু হয় 10ম দিনের কর্মসূচি। পদযাত্রা শুরুর পর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা চলছে, তাই এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। যে সংকটগুলো চলমান আছে গণ অভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না, দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে, আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। এরপর পদযাত্রা পৌঁছায় নড়াইলে। সেখানে মুক্ত মঞ্চে পথসভায় এনসিপির নেতাকর্মীরা বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আগামী নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে বিধায় দল গঠন করেছে এনসিপি। যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না, আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা, এই দেশটাকে ভালো মতো তৈরি করা। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো, তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে আপনারা সুপারিশের আশায় কিছু কিছু নেতার পিছে পিছে ঘুরার অভ্যাসটা যে আছে আমাদের অনেকের, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পদযাত্রাটি পৌঁছায় যশোরে এবং সেই সাথে শেষ হয় দিনের কর্মসূচি। নাদিম হোসেন, চ্যানেল 24। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা যশোরে পৌঁছেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পদযাত্রা যশোরের বাঘারপাড়া পৌঁছলে অভ্যর্থনা জানান স্থানীয় নেতৃবৃন্দ। এরপর রাত 8টার দিকে খাজুরা বাজার হয়ে যশোর শিক্ষা বোর্ড মোড়ে পৌঁছলে যশোরের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাবিক শাহরিয়া জানান, আজ সকাল 10টায় জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করবেন নেতাকর্মীরা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায়ের পর পদযাত্রা করবেন। দুপুরে ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর খুলনার উদ্দেশ্যে রওনা দেবে পদযাত্রা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও ভাসছে ফেনী। বসতঘর থেকে ফসলি জমি, রাস্তাঘাট থেকে স্কুল, বানের পানিতে ডুবেছে সবকিছুই। জেঁকে বসেছে গেল বছরের পুরনো ভয়। জীবন বাঁচাতে এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। ফেনী থেকে স্বাধীন ইসলামের ছবিতে আশরাফুল আলম আকাশের প্রতিবেদন। টানা কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর বিস্তৃত জনপদ জুড়ে এখন শুধুই অথই পানি। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভাঙনে প্লাবিত শতাধিক গ্রাম। থাকতে কষ্ট, খাইতে কষ্ট, সব দিকে কষ্ট। ঘরে পানি উঠছে, সিলিন্ডার আনিতে গেছে, হেওয়া হয় না, অনেমনে বসি রয়েছি একা ভাই। কাদুয়ারে যাম, কন্দে যাম, পানিতে চলে আসছে। ভারী বর্ষণ হয় তাহলে আমরা কিন্তু অনেক বেশি আতঙ্কিত। আমাদের ঘরে পানি উঠে গেলে কিন্তু আমরা আর থাকতে পারবো না।
বন্যার পানিতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনায়া সহ বেশ কয়েকটি উপজেলায় তলিয়েছে হাজারো ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি। বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্ভোগে লাখ লাখ মানুষ। গত বছরের ক্ষয়ক্ষতি না শুকাতে আবারও একই দুর্ভোগের মুখোমুখি হলেন ফেনীবাসী। টানা বর্ষণ আর বেড়িবাঁধ ভেঙে এখনও পানি ঢুকছে লোকালয়ে। এই বন্যা কত দীর্ঘ হবে সেই শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। 1 বছর আগের বন্যার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারেননি মুন্সিরহাট ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান। পরিবারের 5 সদস্য নিয়ে এবারও আশ্রয় নিয়েছেন একই আশ্রয় কেন্দ্রে। তারা বলছেন কোনো সহায়তা নয়, বরং স্থায়ী বেড়িবাঁধই এই সমস্যার সমাধান। যে কষ্ট, ঘর ভাঙ্গি, দুয়ার ভাঙ্গি, বাড়ি ভাঙ্গি, কষ্টে সীমা আসলে আবার এবছর বন্যা হয়ে গেছে। এরকম হলে কেমনে থাকবো মানুষ? সরকার থেকে ত্রাণ বা কোনো ধরনের সহযোগিতা কিছুই চাই না। আমরা শুধু চাই যে সুন্দরভাবে বেড়িবাঁধটা যাতে আমাদেরকে গড়ে তোলে, যাতে স্থায়ীভাবে আমাদের নদীর বানটা, মুড়ি নদীটা সংস্কার করি, বরাদ্দ করা হয় এবং গাংটাকে, নদীটাকে সংস্কার করে ক্লিয়ার করা হয়, পানিটা যত দ্রুতভাবে চলে যায়। এরই মধ্যে জেলা জুড়ে 150টিরও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দী মানুষদের নিরাপদে সরিয়ে আনতে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। প্রত্যন্ত অঞ্চলে যারা ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করব। এই বিষয়ে বিজিবি আমাদের লোকাল প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় করে যাচ্ছে। বানের জলে এবারও ভাসছে ফেনীবাসীর স্বপ্ন, ভাসছে বেঁচে থাকার সবটুকু অবলম্বন। তবুও রয়ে যায় আশা আরেকটি নতুন দিনের অপেক্ষায়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী। প্রায় 2 বছর ধরে দেশে তীব্র সংকট চলছে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। বিষয়টি স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সংকট থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামানকে সাথে নিয়ে আলোচনা আছেন জিনিয়া কবির সূচনা, ছবি তুলেছেন মোহাম্মদ রুবেল ও সুকান্ত সরকার। ঢাকার খুব কাছের জেলা ফরিদপুর। এখানকার সদর উপজেলার গেরদা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। শুধু তাই নয়, একটি সিরিঞ্জ পেতেও বেগ পেতে হয় স্বাস্থ্যকর্মীদের। রয়েছে প্রয়োজনীয় ওষুধেরও তীব্র অভাব। আমি এখন বর্তমানে ওষুধ নাই, আমরা অনেক দূর থেকে আসি, এসে ফিরে যেতে হয়। না, আমাকে যদি আবার ফিরে আসে তাহলে আবার খাবো। জানুয়ারি থেকে আমাদের পদ্ধতি এবং আমরা যে ওষুধপত্রগুলো পাই ইমার্জেন্সি সেবার জন্য, যে ওষুধগুলো দেওয়া হয় রোগীদের, সাধারণ রোগীদের জন্য, গর্ভবতীদের জন্য, শিশুদের জন্য যে ওষুধগুলো আসে সেগুলো আপাতত আমাদের সাপ্লাই বন্ধ। লজিস্টিক যে সাপোর্টটা, সে সাপোর্টটা ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে আমাদের মোটামুটি একটা বেগ পেতে হচ্ছে। ফরিদপুরের মতোই একই অবস্থা সারা দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে, দেশে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের 37% যোগান দেয় সরকার, বেসরকারি থেকে আসে 57%, আর বাকিটা অন্যান্য উৎস। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, সরকারিভাবে প্রতি মাসে খাওয়ার বড়ি, ইনজেকশন, কন্ডোম ও অন্যান্য সামগ্রীর যেটুকু সরবরাহ করা হতো 2 বছরে তা আশঙ্কাজনক হারে কমে নেমে এসেছে 1/4, যার ফলে বাড়ছে অপ্রত্যাশিত গর্ভধারণ ও মাতৃমৃত্যুর আশঙ্কা। প্রায় 1.5 বছরের কাছাকাছি আমাদের সার্ভিস সেবাদানকারীরা দিতে পারছে না। আসলে পরিবার পরিকল্পনার সেবাকে আমরা এসেনশিয়াল সেবা হিসাবে দেখি না। এই মানসিকতাও কিন্তু এই যে আমরা আজকে নেই-এর মধ্যে পড়েছি, এটাও একটা কারণ। ইমিডিয়েটলি আমি বলবো যে কন্ট্রাসেপশন এবং যা লজিস্টিক লাগে আমাদের সরকারি সেবা প্রদানকারীর যে সেন্টারগুলো আছে এটা পৌঁছে যেতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, সরবরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। জুলাই আন্দোলনের পরে একটু স্থিতিশীল অবস্থা আসতে যে একটু ল্যাপস হয়ে গেছে। তারপরে আমাদের মহাপরিচালকও ছিলেন না, প্রায় 1.5 মাস এখানে কোনো মহাপরিচালক ছিলেন না। তখন একটা নেতৃত্ব সংকট ছিল, কিন্তু মার্চে আমি জয়েন করার পরে অনেকগুলো প্রকিউরমেন্ট আমরা করে অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জিনিসও চলে আসছে। আগস্টের মধ্যে আশা করছি যে আমাদের সব জায়গায় পণ্য মোটামুটি একটা লেভেলে চলে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের MPDSR এর গবেষণা অনুযায়ী প্রজনন স্বাস্থ্য সহ অন্যান্য সংকটে দেশে গেল বছর প্রতি লাখে মারা গেছেন 90 জন মা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।